নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। একজন ইসলামী ব্যাংকে তার যোগদানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং জল কামান ব্যবহারের ফলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণাও রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অনড়। নতুন চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগকে সঠিক বলেছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা কি কাটবে নাকি বাড়বে? কার দখলে যাবে ব্যাংকটি? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে ধন্যবাদ। যে আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, ইসলামী ব্যাংকের যে আজকের যে ঘটনাটি আপনি হয়তো শুনেছেন বা দেখেছেন গণমাধ্যমে, তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? বিষয়টি আমাকে একটু অবাকই করেছে। আসলে দিস ইজ নট দি কনসার্ন অফ দ্য গ্রাহক সমাজ। গ্রাহক সমাজের তো বিষয় না এটা। এটা তো বিষয়টা হচ্ছে যে আসলে মালিক পক্ষ কাকে চেয়ারম্যান বানাবেন, বা সেই ক্ষেত্রে আমাদের দ্য হাইয়েস্ট রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক কাকে চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা অ্যাকসেপ্ট করে দিবে তাদের ব্যাপারে। আর যাকে নতুন চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই ধরনের আন্দোলন, এই ধরনের কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থা নেই। সুতরাং আগে যেরকম যাদের বিরুদ্ধে অপবাদ আছে যে বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক দখল করেছে, সেক্ষেত্রেও কিন্তু গ্রাহকদের সেক্ষেত্রেও কোনো ধরনের প্রতিবাদ করতে আমরা দেখিনি। আর ইসলামী ব্যাংক তো স্মুথলি চলছিল, স্বাভাবিক নিয়মে আমরা যা দেখেছি, আমরা জানি না, আমরা যা দেখেছি স্বাভাবিক নিয়মে আসলে আপনার চেয়ারম্যান আগে যিনি চেয়ারম্যান ছিলেন উনি পদত্যাগ করেছেন, এবং সেই জায়গায় তো চেয়ারম্যানের পজিশন কয়দিন আর খালি রাখবেন। তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক একজন নতুন ডেপুটি গভর্নর আগে হিসেবে কর্মরত ছিলেন, তাকে মনোনয়ন দিয়েছেন। আর এইটা একটু দেখতে হবে, কারণ উনি তো ডেপুটি গভর্নর ছিলেন, উনি তো এমন না যে ওনার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা নাই। তো উনি বাংলাদেশ ব্যাংকের রেগুলার ক্যাডারের লোক, তারপরে ইডি হয়েছেন, তারপরে রিজাইন করে সরকার ওনাকে ডেপুটি গভর্নর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সুতরাং হি হ্যাজ এ ভাস্ট নলেজ অফ ব্যাংকিং। সুতরাং এই ক্ষেত্রে প্রতিবাদ করার কেন দরকার পড়লো এটি তো আমি বুঝলাম না। কারণ আগে যারা ছিল তাদের বিরুদ্ধে তো, আগে যারা নতুন চেয়ারম্যান হয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা কোনো ধরনের প্রতিবাদ দেখিনি। এখন নতুন চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক দিল, তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের গ্রাহক কি সচেতন গ্রাহক সমাজ মানে কেন প্রতিবাদ করতে আসছে? আর উনি তো কার্যক্রম শুরু করতে পারেন, আজকে মনে হয় ওনার জয়েন করার কথা ছিল। তো উনি যদি অন্যায় কিছু করতো, বা যদি বোর্ডে বসে যদি অন্যায় ভাবে কোনো লোন স্যাংশন করতো, কারণ ইসলামী ব্যাংকের নিজেরই তো ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী লোন স্যাংশনের কোনো রেকর্ড নাই, তাই না? খুব কম রেকর্ড। তো সেক্ষেত্রে উনি তো এখনো বসেও নাই, ওনাকে নিয়ে এত বড় প্রতিবাদ করার আমি তো কোনো জাস্টিফিকেশন দেখি না, এবং আমার কাছে এটা রিয়েলি আশ্চর্যজনক ব্যাপার। এবং এখানে যারা আন্দোলন করেছেন তারা 5 দফা একটা দাবি দিয়েছেন। সেই দাবিতে একটি বিষয়ে তারা বলেছেন যে এখন যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যে পূর্ব মানে আগের যে মালিক যে এস আলম তার সাথে সংশ্লিষ্ট, এই কথাগুলো তারা বলছেন। এই কারণে তার ওই সমস্ত কথাবার্তা ব্যাক কথাবার্তা বলতে হয় না, তাহলে তার সাথে সংশ্লিষ্ট কারণ ছিল। তার মানে ইসলামী ব্যাংক তো আগের আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ছিল, তাহলে কি ইসলামী ব্যাংক আমরা বন্ধ করে দিব? এখন ওনারা সরকার, ওনারা ডেপুটি গভর্নরের পোস্টটা তো সরকারের একটা পজিশন, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রেগুলার পজিশন নেই। সরকার ওনাকে বসিয়েছে, সরকারের কথা মতো কাজকর্ম করবে, বেআইনি কোনো কাজকর্ম না করলে হইলো, তাই না? তো সরকারের কথা মতো কাজ করে, এটাই তো স্বাভাবিক, তাই না? সুতরাং আগে সরকার বলে আমরা সবাই কাজ করি, এখন তাই বলে সবাই দোষ হয়ে গেলাম, এটা কেমন কথা? আরেকটা বিষয় একটু আমি জানতে চাচ্ছি, ইসলামী ব্যাংক নিয়ে আমরা প্রায় দেখছি এই ধরনের অস্থিরতা চলছে। যেমন এক সময় যে ব্যাংকটি ছিল যাদের মালিকানাধীন অনেক বিদেশি মালিকানাধীনও ছিল, 2017 পরে সেটি এস আলমের দখলে আসে। তারপরে 5 আগস্টের পরে সেটা আবার পূর্ববর্তী যারা ছিল তাদের হাতে চলে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয় যে ইসলামী ব্যাংক তো বাংলাদেশের একটি ভালো ব্যাংক, এই ব্যাংকটি নিয়ে এত রাজনীতি, এটা কি আপনি রাজনীতি বলবেন কিনা? রাজনীতি না বললেও এইটা তো অন্তত বলা যায় এখন যে অবস্থা চলছে, এক ধরনের কি বলে মতবাদ, এক ধরনের মতবাদে ফলো করে লোকজন, তাদের দ্বারা পরিচালিত এই ব্যাংকটা, এবং তাদের মতবাদে বিশ্বাসী কোনো লোকজন আসলে তারা তাকে ভালো বলছে,
তাদের মতবাদে বিশ্বাসী না হয় যে অন্য কোনো লোক আসে তাহলে তাকে ওরা খারাপ বলছে। আসলে ব্যাংকিং তো আর এরকম মতবাদ দিয়ে চলবে না, ব্যাংকিং চলবে ব্যাংকিং নিয়ে, ব্যাংকিং রুলস রেগুলেশন দিয়ে। বাংলাদেশ ব্যাংক ইজ দেয়ার, বাংলাদেশ ব্যাংক অর্ডার আপনার কি বলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে, ইসলামী ব্যাংকগুলো পরিচালনা করার জন্য আলাদা রুলস এন্ড রেগুলেশন তো আছে, সেইগুলো তারা মেনে চলছে কিনা দ্যাট শুড বি দ্য মেইন কনসার্ন। এখানে আসলে একটা পার্টিকুলার মতবাদের লোক কিনা তাকে হলে তারা মেনে নিবে, তা না হলে মেনে, কারণ এখন তো স্পষ্টই মনে হচ্ছে, কারণ এই ভদ্রলোককে মেনে নিচ্ছে, সে এখনো কার্যক্রম শুরু করেনি। কিছুদিন আগেও তো আমরা দেখেছি ইসলামী ব্যাংকের আসলে আপনার এক ভদ্রলোক, উনি এক্সিকিউটিভ কমিটির মনে চেয়ারম্যান ছিলেন, উনি একটা লোন স্যাংশন করেছেন ওনার আত্মীয় স্বজনের নামে। সেক্ষেত্রে তো আমরা কাউকে দেখিনি কোনো ধরনের প্রতিবাদ করতে, এটা শুধুমাত্র বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকই প্রতিবাদ করেছে, তাই না? তো এইখানে এইগুলো আসলে প্রতিবাদগুলো এগুলো খুব মানে হালকা কারণে প্রতিবাদগুলো করা হচ্ছে। এখানে আপনার কনসার্ন হবে উনি ব্যাংকিং নিয়ম কানুন মেনে চলছেন কিনা, ইসলামী ব্যাংকিং এর যে সমস্ত নিয়ম কানুন সেগুলো উনি মেনে চলছেন কিনা, বা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এগুলো উনি মেনে চলছেন কিনা, এগুলো এগুলো হবে আপনার মেইন কনসার্ন। এই এখন আপনি একটা একটা অন্য একটা মতবাদে বিশ্বাস করেন, সেই জন্য তাকে আপনার চেয়ারম্যান হিসাবে গ্রহণ করবেন না, এগুলো আমার মনে হয় ব্যাংকিং এ যদি এগুলো করতে থাকে তাহলে তো পুরো ব্যাংকিং ব্যবস্থাই নষ্ট হয়ে যাবে। আপনি তো বললেন একটি মতবাদের লোক, তো একটি মতবাদ বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? না, একটি মতবাদ বলতে আমরা মেইন করতে যে ইসলামপন্থী একটি দল, বিশেষ করে ওই আপনার জামাত ইসলামী বাংলাদেশ, তাদেরকে মেইন করতে। আরেকটা বিষয় আপনার কাছে একটু যদি জানতে চাই, ইসলামী ব্যাংকটি আসলে যেভাবে দখল করা হলো, বিশেষ করে অনেকটা মানে ডিজিএফআই কে নিয়ে সহায়তা নিয়ে বিগত সরকারের সময়, তারপরে তো ইসলামী ব্যাংকটি আসলে একটু মানে তার যে একটা ভালো পারফরমেন্স ছিল সেটা তো একটু খারাপের দিকে গেল। তখন ওই যে আপনার বেআইনি ভাবে ঋণ কিন স্যাংশন করে অনেক টাকা পয়সা বের করে নিয়েছে, সেই জন্য ওদের পারফরমেন্স খারাপের দিকে ছিল। কিন্তু পারফরমেন্স খারাপের দিকে থাকার পরেও কিন্তু লোকজনের যে আসলে ব্যাংকটার প্রতি যে একটা আগ্রহ, তারা কিন্তু ডিপোজিট কন্টিনিউ করে গেছে, এটা অন্যান্য ব্যাংকের কন্টেস্টে কিন্তু হয়নি। কিন্তু এই ব্যাংকের কন্টেস্টে কিন্তু ডিপোজিটরা কিন্তু তাদের আস্থা হারায়নি, তারা কন্টিনিউয়াস সেই ব্যাংকে ডিপোজিট রেখে গেছে, সেই ব্যাংকের সাথে ব্যাংকিং করে চলেছে, এবং এইভাবে ব্যাংকটা আবার মোটামুটি একটা ভালো অবস্থায় ফিরে এসছে। কিন্তু এই ফিরে আসার পরও এখন আমরা যেটা মানে আমরা কিছু সূত্রের মাধ্যমে যেটা জেনেছি, যে আপনি বললেন একটি মতবাদের, আমি যদি স্পষ্ট করি বলি, জামাত সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের একটা প্রাধান্য ছিল একটা সময় ইসলামী ব্যাংকে। তারপরে এস আলম এই ব্যাংকটি নিয়ে নেওয়ার পর দখলে নেওয়ার পর চট্টগ্রামে পটিয়া অধ্যুষিত যে জনগণ, তাদের একটা প্রাধান্য তৈরি হয়। তো এখন আসলে কি দেখা যাচ্ছে যে এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ একটি বিষয়কে মেনে নিচ্ছে, আরেক পক্ষ একটি বিষয়কে মেনে নিচ্ছে না, একটা স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। সেটা কি ব্যাংকের কার্যক্রমের ক্ষেত্রে একটা মানে খারাপ ভূমিকা রাখতে পারে? গ্রাহকদের মধ্যে যে ডিভিশন, এইটা দিয়ে আসলে ব্যাংকিং ব্যবস্থার উপর ইম্প্যাক্ট রাখা উচিত না। গ্রাহকরা বিচার বিবেচনা করবে সে ব্যাংকিং ঠিক মতো করতে পারছে কিনা, সে ব্যাংকের কাছে টাকা পয়সা রেখেছে, সময় মতো টাকা পয়সা আপনার উত্তোলন করতে পারছে, সে ব্যাংকের অন্যান্য সার্ভিস গুলো পাচ্ছে, ওগুলো হবে তাদের আসলে বিবেচ্য বিষয়। এখন অন্য কিছু বিবেচ্য বিষয় হওয়া উচিত না। এখন আসলে মালিকানা তো শেয়ারের উপর ডিপেন্ড করে, এটা তো একটা পাবলিক লিমিটেড কোম্পানি, তো যার কাছে বেশি শেয়ার থাকবে তারাই মালিক হিসেবে বিবেচ্য হবে। কিন্তু তারা যদি অন্যায় কিছু করে থাকে তাহলে ডেফিনেটলি এটা আসলে আবার ঠিক হবে না, তখন আবার সেন্ট্রাল ব্যাংকের প্রতিবাদ করতে হবে বা সেন্ট্রাল ব্যাংকের তাদের অপারেশনের উপর হস্তক্ষেপ করতে হবে। আমি এটা তো আপনি গ্রাহক পর্যায়ে বললেন, আমি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যেটি দেখছি যে তাদের মধ্যে একটা স্পষ্ট বিভক্তি আছে, এবং যখনই আসলে যে আওয়ামী লীগের আগে ব্যাংকটিতে আসলে জামাত সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের একটি প্রাধান্য ছিল, এস আলম এটি ব্যাংকটি দখল করার পরে সেখানে আসলে ওই তার লোকজনদের অনুসারীদের প্রাধান্যটা তৈরি হয় এবং অন্যরা আসলে কোণঠাসা হয়ে পড়ে। 5 আগস্টের পরে আবার ভিন্ন চিত্র দেখা গেছে। তো ব্যাংকে আসলে এই ধরনের একটা বিভক্তি বা এই ধরনের একটি প্রতিযোগিতা, সেটা আসলে কতটা সুস্থ চর্চা? এগুলো তো আসলে প্রথম থেকে হয়ে আসছে তো, এবং সেই জন্য আমরা মনে করি এগুলো প্রথম থেকে যেহেতু হয়ে আসছিল, সুতরাং প্রথম থেকে এগুলো কি বলে এগুলোকে প্রতিরোধ করা উচিত ছিল। সেন্ট্রাল ব্যাংক তো কিছু বলেনি।
আসলে এটা সত্যিকার কথা, এটা 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 জেনারেল বিলিফও এটা, যে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যত লোকজন অ্যাপয়েন্টেড হয় সবাই একটা একটা পার্টিকুলার একটা রাজনৈতিক দলের ফলোয়ার, সেই রকম লোকজন। তো সুতরাং ওই ব্যবস্থায় যেহেতু এখন একটা আঘাত পড়েছে, সুতরাং ডেফিনেটলি অ্যাডজাস্টিং আপনার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের বিভক্তি আসবেই। এবং তবে এই বিভক্তিটা যে মানে প্রথমে যেটা আসছিল সেটার মাধ্যমে তো আবার একটা পার্টিকুলার অঞ্চলের লোকজনকে সেখানে নিয়ে ঢোকানো হয়েছে। মানে প্রথমে একটা পার্টিকুলার মতবাদের লোকজন প্রবেশ করেছে, তারপর একটা অঞ্চলের লোকজন প্রবেশ করেছে। এখন আবারও যখন একটা পট পরিবর্তন হয়েছে, তখন ওই অঞ্চলের লোকজনগুলোকে তারা আবার বের করে দিয়েছে। তো সুতরাং এখানে মানে আসলে এইরকম যদি চলতে থাকে, আমার 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 কি বলে আর্গুমেন্ট, আমার কথা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একেবারে খুব কঠোরভাবে এখানে হস্তক্ষেপ করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক সরাসরি ভাবে হস্তক্ষেপ করবে, দরকার হলে ব্যাংকটা টেক ওভার করে ফেলবে, এবং কোনো কর্মকর্তা কর্মচারীকে কোনো পার্টিকুলার পক্ষে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে কোনো ধরনের বিভক্তিতে পার্টিসিপেট না করার জন্য বলতে হবে। তা নাহলে তো অন্যান্য ব্যাংক একই কাজকর্ম শুরু করে, কারণ অন্য দলের লোকজনদেরও তো ব্যাংক আছে, তাই না? তো সেখানে কি লোকরা কি একই আচরণ করবে? তাহলে তো ব্যাংকগুলো পলিটিক্যাল লাইন অফ বিলিফ অনুযায়ী ব্যাংকগুলো ভাগ হয়ে যাবে, সেরকম হলে চলবে না। তো এখন যেগুলো চলতেছে এইভাবে চলতে থাকলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকে খুব মানে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। এবং আমিও মনে করি মানে বাংলাদেশ ব্যাংক আপনার এই ধরনের বিভক্তিতে আসলে সায় দিবে না দিয়ে বরঞ্চ এগুলোকে কঠোরভাবে দমন করার একটা ব্যবস্থা নিতে হবে। ইসলামী ব্যাংক একটা বৃহৎ ব্যাংক, এই ব্যাংকে যদি এই ধরনের অস্থিরতা চলে, সেটি দেশের ব্যাংকিং খাতে কি প্রভাব ফেলতে পারে? শোনেন, এটা একটা বৃহৎ ব্যাংক হইতে পারে, আবার বললাম না যে এটা একটা পার্টিকুলার একটা মতবাদপন্থী ব্যাংক, বুঝছেন? ওই মতবাদের জন্য কোনো ধরনের আঘাত আসলে ব্যাংকের উপরে পুরো ব্যাংকিং সিস্টেম আপনার ক্ষতিগ্রস্ত হবে, কিছুটা হয়তো বা হবে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু পুরো ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়বে সেটা আমি বিশ্বাস করি না। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, আমরা দেখি যে সরকার পরিবর্তনের সাথে সাথে ব্যাংকের যে উচ্চ পদগুলোতে আসলে পরিবর্তন চলে আসে, মানে এই যে ব্যাংকগুলোতে যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণের বাইরে আসলে ব্যাংকগুলোকে কিভাবে নিয়ে আসা সম্ভব, বা এই মানে ব্যাংকগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য যে আসলে রাজনীতি মুক্তকরণ কিভাবে করা যায়? না, ব্যাংকগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য ব্যাংকিং নিয়ম কানুন আছে, এগুলোকে রাজনীতি মুক্ত করতেই হবে। আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা ঠিক মতো চালাতে চান, তাহলে এগুলোকে রাজনীতি মুক্ত করতে হবে। ব্যাংকিং ব্যবস্থা তার রাজনৈতিক ফিলসফি দিয়ে চলবে না। ব্যাংকিং ব্যবস্থা চলবে ব্যাংকিং রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী, এবং যারা ব্যাংকিং রুলস এন্ড রেগুলেশনস মানে ফলো করে না, তাদেরই দেখেন অবস্থা কি খারাপ হয়। আসলে কোন ব্যাংকের মধ্যে মানে আপনার রাজনৈতিক স্পট নাই এই ধরনের বোর্ডে লোকজন আছে? সব ব্যাংকই আছে, তাই না? কিন্তু আপনি উপরের দিকে ব্যাংকগুলো দেখেন, ইস্টার্ন ব্যাংক দেখেন, আপনার কি বলে এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেখেন, সিটি ব্যাংক মানে সিটি ব্যাংক দেখেন, তাই না? ভালো ভালো ব্যাংকগুলোতে কি আছে? সেখানে তো কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। রাজনৈতিক হস্তক্ষেপ দূরে থাক, ইভেন বোর্ডের মেম্বাররা পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ করে না, যার জন্য ব্যাংকগুলো ভালো চলছে। সুতরাং ওইগুলোকে সামনে ধরে আমাদেরকে সবাইকে বলতে হবে যে দেখো, ব্যাংকিং ভালো মতো চলতে গেলে ব্যাংকিং রুলস এন্ড রেগুলেশন বা গভর্নেন্স, ওভারঅল ব্যাংকিং গভর্নেন্স দিয়ে চলতে হবে। এবং এই রাজনৈতিক মতবাদ দিয়ে ব্যাংক চালাতে গেলে কোনোদিন ব্যাংক টিকবে না। যেমন বাংলাদেশে কোনো এই যে কিছু ব্যাংকে, যেমন ইসলামী ব্যাংক ইজ দ্য বেস্ট এক্সাম্পল, তাই না? এইটা যে এখন এই টালমাটাল অবস্থা চলতেছে। সুতরাং যে কোনো ভাবে হোক এই পলিটিক্যাল ইনফিলট্রেশন এই ব্যাংকগুলোর মধ্যে বন্ধ করতে হবে। হ্যাঁ, একজন ভদ্রলোক একজন লোক চাকরি নিতে পারে, তার একটা পলিটিক্যাল বিলিফ থাকতেই পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাই বলে এটাকে প্রকাশ্যে আনা, ওইটার ভিত্তিতে আপনার বিভিন্ন ধরনের আপনার কি বলে কর্মকাণ্ড পরিচালনা করা, এগুলো ঠিক হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।